আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পোড়া মন্দিরের আতঙ্ক। কলকাতা থেকে আমার কলেজের 3জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বৈকালে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর দুই তীরে শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যাবেলা অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারি সেই ভয়ে বাবার 5 ছেলের টর্চটা সঙ্গে করে এনেছিলাম। গরমকাল 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে। তখন আমরা 4জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতটাই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ এসে কখন যে অর্ধেক আকাশটা ঢেকে ফেলেছে আমরা খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধড়মড় করে উঠে তারপর ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয়ই নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামলো। সেই সঙ্গে ঝড়ের কী বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল আর একটু এগুলি আমার ডান পাশে পড়বে একটা বড় কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে, কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্য লোকের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারোর ক্ষেত্রে। ভয়টা কেবল সংস্কারবশতই। তবুও আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্য ওই মন্দিরে যেতে ভয় পেতাম, কিন্তু আমরা রয়েছি 4জন, সঙ্গে 5 ছেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নেই। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়া মন্দিরটা চাতা লেগে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের দুপাশে ও পিছনে আরও 4খানি ঘর আছে। এই মন্দির ছিল নাকি এক তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো। অন্য ঘরগুলোতেও চালা চামুণ্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখনও ভেঙে পড়েছে। দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতাগুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনো এই পোড়া মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় নিয়ে এলি বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিলাম। বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূর। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে জোরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমের সঙ্গে পূজা আচ্ছা হতো এখানে। আমি বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারে এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সেই জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। একথা শুনে শ্যামল, রতন, অজয় সব বিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করতো এক তান্ত্রিক কাপালিক। শুনেছি এই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির ওপরই থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটি নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার একটা সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গাঁয়ের একদল ছেলে। দলে তারা 6জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ের এক বৌভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন রাত 11টা। আমরা যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক সেই কারণে মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতোই সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল।
তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবলো কাপালিক ও তারা চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছালো পূজার ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুবই চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরে তাদের খেয়াল হলো যে মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গায় কোনো ঘর বাড়ি লোকবসতি নেই। তবে তবে এই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পূজার সময় তো পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টারই শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পূজা হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে আসি, কোথায় কি পুজো হচ্ছে দেখতে হবে। যতগুলি ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজায় তারা বন্ধ দেখলো। ছেলেরা প্রত্যেকটা দরজার গায়ে কান দিয়ে বুঝলো, না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই, তবে ঘণ্টার শব্দ আসছে থেকে। তারপর তারা মন্দিরের পিছনের দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখলো একটা ঘর রয়েছে এবং দরজাটা আধখোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হয়। তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ওই ঘরটায় জনশূন্য রয়েছে। এই ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করলো। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝলো এই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগলো। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটাকে টেনে সরাবার চেষ্টা করলো, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করলো কি, 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই এই গর্তের মুখটা খুলে গেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝলো এই ঘরের নিচেকার কোনো চড়া কুটিরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ারই এই হলো তার গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্তকক্ষে পূজা আর্চা করার কারণ কি? নিখাত কারণ নিশ্চয়ই কিছু আছে, এবং সেই কারণ জানবার জন্য তাদের সকলকার দানপীঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটিকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কী ধরনের পুজো হচ্ছে ওখানে, যে পুজোর জন্য এত গোপনীয়তা প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারে আকারের একখানা ঘর। ঘরখানার একপাশে হাত 3 লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে 2 জন একটা 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটা তীক্ষ্ণধার খড়গ। এছাড়া ঘরখানার এক কোণে জড়ো করা ছিল কয়েকটা সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝলো এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটিকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা 2 জন বালকটিকে নিয়ে এলো প্রতিমার সামনে।
এরপরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটা দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষে এই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলির মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে তারা বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাত্তা আগেকার মতোই চাপা দিয়ে তারা গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরগাধক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো কোনো হিসেব নেই। তবে এইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশপাশের গাঁ থেকে জোগাড় করতো না। তা যদি করতো তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনো দিন। ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকেই এই বলির জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করলো যে ওই কাপালিক ও তার চেলাদের তারা সকলকে হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও এক সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরেই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনের 2-3 পেট্রোল। এসব ব্যাপার তখন পর্যন্ত তারা কোনো গায়ের লোককে জানায়নি, জানিয়েছিল কাপালিককে হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনস্যির সাড়া পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হয়ে পড়ল, যাক, পূজা হচ্ছে এবং কাপালিকরা তাহলে ওই পূজার ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো ওই গুপ্তদ্বারের নিকট। তাদের এরপরের কার্যকলাপ অন্তত ক্ষিপ্ততার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর একদিকে অন্য ছেলেরা লোহার পাত্তা সরিয়ে ফেলি সেই গুপ্তদ্বারের মধ্যে 2-3 পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটা তারা আবার বন্ধ করে দিল। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও কেউ যেমন আসতো না, কাপালিকদের মৃত্যুর পরেও কেউ কোনো দিন শোক করেও এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকবে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড? অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা শরীর শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট। যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনও তেমনই। সেই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে এই ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? না, মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যেতে পারে কোনো লোকজন এখানে বাস করতে পারে না। মন্দিরের সর্বত্র বালি, ধুলো, শুকনো পাতা, কাঠি কুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দিরের চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলো বালিও জমে থাকতো না, শুকনো কাঠি কুটিও পড়ে থাকতো না। তবে এই ঘণ্টার আওয়াজ আসছে কোত্থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয়, রতন এদের কানেও পৌঁছেছে ঘণ্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে শান্ত কণ্ঠে বলল, ঘণ্টার আওয়াজ আসছে না? আমি বললাম, হ্যাঁ,
সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে পয়লা নম্বরের ডানপিটে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি করে ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনও তেমনই, মাইল খানিকের মধ্যে ঘর বাড়ি কিছু নেই বললাম। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি কেউ বা কারা ওই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যে কোনো লোক এখানে বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে ওই মন্দিরের মধ্যে থেকে আওয়াজটা আসছে। চল তো ওই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে, যে ঘরটায় বলেছিলিস লোহার পাতে ঢাকা গুপ্তপথ আছে। বললাম, সে ঘর তো আমি জানি নে, তবে শুনেছি পিছনের দিকে, দেখি চল। আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুর কাছে ভীতু কাপুরুষ প্রতিপন্ন হয়, সেই ভয়েতেই আমাকে ওদের সাথে যেতে হলো। মন্দিরের পিছনের দিকে পৌঁছাতেই ঘন্টার আওয়াজটা খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই ঘরেতেই তো ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীতু হয়ে পড়েছি। অজয় বোধ হয় তা টের পেয়েই বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এই ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনেও কেমন যেন মিইয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে একটা টর্চ নিয়েছিল। টর্চের আলোয় দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরের দরজা জানলা নেই, সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো বালি নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকজনের আসা যাওয়া থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয় থাকতো। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারও পর্যন্ত না। শুধু আমরা কজনই সুস্পষ্ট পদচিহ্ন ফেলেই এগিয়ে চলছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে? আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা কি, সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের আসা যাওয়া থাকলে কি এমন মাকড়সার জাল থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর 8 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজটা আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্তপথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো প্রদীপ জ্বলছে না। ছোটোখাটো একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়তো, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকতো। তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ হয় না যেন। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজটা থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক রকমের অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে আমি কোনো দিন দেখিনি। আমরা সকলে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকেও
কোনো জনমানুষের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠল চারিদিকে। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতকগুলি নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটি কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে, আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পুজোর ঘণ্টা এবং কয়েকটা থালা, কষাকষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার ওপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটি লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! এই ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথা থেকে আসছিল। আমাদের সকলকারই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা ওপরে উঠতে শুরু করলাম। সবার আগে আমি, আর সবার নিচে টর্চ নিয়ে অজয়। হঠাৎ অজয়ের আত্মচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। আ করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর। তার হাত থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল। অজয়ের চিৎকার শুনলাম, ওরে তোরা বাঁচা, আমাকে বাঁচা বাঁচা। তারপরই চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে এত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম সে কথা না বললেই নয়। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো। অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতো ছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটি তার কাছ থেকে জানতে চাইছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে আর অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে কথা শুনে তখনই গ্রামের প্রায় 20-25 জন যুবক সেই বড় মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যিই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখি শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিকে ওদিকে পড়েছিল। আরে, পায়ের কাছে একটা বিরাট খাড়া পড়ে আছে দেখছি। কঙ্কাল, খাড়া? না, কখনোই না, এসব মোটেই ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, কিন্তু সে জায়গায় খাড়ার ছাপটা জ্বল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরো একটা ধুলো আস্তরণ জমেছিল।
কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই এমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে সেই বিষয়ে আমার আর কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে এখানে উঠে এসে পড়েছে সেই বিষয়েও আমার মন স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছবার মতো আমার বুদ্ধিবৃত্তি আমার নেই। এত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। আজ আপনারা শুনলেন হেমন্ত কুমার রায়ের রচিত পোড়া মন্দিরের আতঙ্ক। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।